আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকার গণহারে পুলিশ কর্তাদেরকে এবং বেসামরিক প্রশাসনের কর্তাদেরকে চাকরিচ্যুতি ঘটাচ্ছে। যাদের চাকরির বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ডিপটি সেক্রেটারি, অনেকে জয়েন্ট সেক্রেটারি এবং রাষ্ট্রের এই কর্মকর্তাদের পেছনে আমাদের জনগণের যে অর্থ শত শত কোটি টাকা বিনিয়োগ করে একজন জয়েন্ট সেক্রেটারি তৈরি করা হয়। সে যখন তার যে মন এবং মননশীলতা, কর্মের এবং দক্ষতার যে শ্রেষ্ঠতম অংশটুকু যখন জাতিকে দেবে, ঠিক সেই সময়টিতে তাদেরকে বঞ্চিত করা হলো। অভিযোগ, তারা সেই 2018 সনের নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতা করেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, যেটা 91 থেকে তো বিএনপির জমানাতেই শুরু হয়েছে। এর আগে তো প্রশাসনে এত দলবাজি ছিল না, এমনকি এরশাদ জমানাতেও ছিল না। খুঁজে খুঁজে আত্মীয়দেরকে, মামার বন্ধু, বাবার শ্যালক, মানে এরকম নানা পরিচয়ে সামরিক বেসামরিক বাহিনীতে, বিচারালয়ে, তারপর দলীয় পান্ডাদেরকে চিফ জাস্টিস বানানো থেকে শুরু করে এই অপরাধগুলো প্রথম শুরু করেছিল কারা বলেন তো? এরপর যখন এটা একটা ট্র্যাডিশনে চলে আসছে, সেই ট্র্যাডিশনের মধ্যে যদি একবার কেউ পড়ে যায়, সেখানে আসলে কিছু করার থাকে না। এখন যেমন ধরেন, যদি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার ভাগ্নির জামাই। শেখ হাসিনা তাকে আদর যত্ন করে লালন পালন করেছেন, ওই পদে বসিয়েছেন। আচ্ছা, শেখ হাসিনার জন্য কি তার একটা উফ শব্দ করার শক্তি ছিল? কিংবা এখন তিনি পারছেন? পারেন নাই তো, একটু পারেননি। কিংবা শেখ হাসিনার একেবারে অনুগত শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি শেখ হাসিনার জন্য একটা ডট, জাস্ট একটা ফোঁটা দিতে পেরেছেন? কিংবা যে মঈনুদ্দিন সাহেবকে তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, বেগম জিয়া, সাইদ ইস্কান্দার সবাই মিলে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে মাসুদ উদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ আত্মীয়, জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারা কি ১/১১ যখন ঘটে গেল, জিয়া পরিবারকে কোনো রকম সহযোগিতা করতে পেরেছিলেন? সিঙ্গেল নো। গত ১৭ বছরে জামাত এবং বিএনপির অসংখ্য লোক এই প্রশাসনে ছিলেন। তারা কেউ কি বিএনপি বা জামাতকে সাহায্য করতে পেরেছে? সম্ভব ছিল? বা এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা কি আওয়ামী লীগের কোনো একটা লোককে, কোনো ওসি, কোনো ডিসি, কোনো মানে বিচারক এটা সিঙ্গেল উপকার করতে পারবে? পারবে না। আমাদের দেশের প্রশাসন যন্ত্রটা সবসময় ক্ষমতাসীনদের দাবিদারি করে। আর ক্ষমতাসীনরা যে তাদের আত্মীয় বা দলীয়করণের নামে বিভিন্ন লোকদেরকে তারা যে তোষণ করে, এটা আলটিমেটলি তাদেরও ক্ষতি হয়, সেই কর্মকর্তাদেরও ক্ষতি হয়। কিন্তু ইন জেনারেল সেন্স বিরূপ সময় কখনোই কখনোই মানে যাকে বলা হয়, এরা কোনো কাজে আসে না। এখন ধরেন, বিএনপির অনেক মাসেলম্যান, মাস্তান বের হয়েছে, এলাকাভিত্তিক মাস্তান, এইখানে ধাক্কাধাক্কি করে, ওখানে এটা করে, ওইটা করে, গাড়ির সামনে দৌড়াদৌড়ি করে। এগুলো তো আসলে এখন তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতারই দরকার নেই, সালাউদ্দিন সাহেবের দরকার নেই। এখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় ফোর্স আছে। এখন মাস্তান, গুন্ডা কোনো কিছু দরকার নেই। কিন্তু এই লোকগুলো, অনেকে দেখা গেল সালাউদ্দিন সাহেব টেলিফোন করেছে, এরা ফোন ধরেনি। বিএনপির অনেক ছাত্রদলের, যুবদলের অনেকে ফোন ধরেনি। ফলে সালাউদ্দিন সাহেবকে তার এই বিভিন্ন কমেন্ট, মানে মাস্টার মাইন্ড হিসেবে এখন যে সকল কথাবার্তা হচ্ছে, জুলাই আগস্টে যে রাজপথে সেই আন্দোলন গড়ে তোলানোর জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য তাকে বাইরের লোকের সাহায্য নিতে হয়েছে। তাকে টাকা দিতে হয়েছে নুরুল হক নুরুকে, টাকা দিতে হয়েছে রাশেদকে,
গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদকে। আমতারেকের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ হতো, এবং এই আমতারেক, নুরু, রাশেদ, মূলত ওনারাই ছিলেন, এই জোনায়েদ সাকি, তারাই ছিলেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের মূল হাতিয়ার। তিনি তার দলের লোক দিয়ে মানে তাদের বিপদের সময় একটা গাছের পাতাও নড়াতে পারেননি। তাহলে এখন এই সময়টাতে বাহাদুরি দেখায় লাভটা কি? তো একইভাবে কিন্তু প্রশাসনে অনেক কর্মকর্তা আমি চিনি যারা এই ইউনূস জমানায়, মানে শেখ হাসিনা পর্যন্ত সিনিয়র এডিসি ছিল, সিনিয়র সহকারী সচিব, এই 2 বছরের মধ্যে সচিব হয়ে গেছে। তাদের গায়ে তেলে ঝুলে পোশাক আশাকে তাকানোই যায় না। আর ওই সময়টাতে তারা যে বিএনপি করতো, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, কিন্তু বিএনপির একটা লোককে কোনোদিন তারা এক কাপ চা খাওয়ায় নাই। বিএনপির লোক দেখলে ভয়ে দৌড়ে পালাতো। আমার ঘনিষ্ঠ কয়েকজনকে দেখেছি, তারা ভয়ে আমার সাথে কথা বলতো না। একদিন এয়ারপোর্টে একটা কর্মকর্তা আমাকে দেখে সে কি দৌড়, আমি জানি যে সে বিএনপি করে। তারপর তাকে ধরে নিয়ে আসলাম বলে তোমার কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা কিছু বলবে না। কিন্তু মানে চারিদিকে 10টা গোখরা সাপের মধ্যে দাঁড়া করে রাখলে যা হয়, ওই কর্মকর্তাটি এয়ারপোর্টে যতক্ষণ আমার সাথে ছিল শেখ হাসিনার জমানাতে, ও ভয় থরথর করে কাঁপতেছিল কখন তার চাকরি চলে যায়। এই অবস্থা হয়েছে। তো সেখানে এই যে গণহারে সামরিক বেসামরিক প্রশাসনে যে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে, এতে করে পুরো প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে। আমি আমার নিজের 2টো অভিজ্ঞতা বলি। আমার জেলা দিয়ে, যেহেতু 18-র নির্বাচন নিয়ে যারা ডিসি ছিল, তো তাদের সবার চাকরিচ্যুত করা হচ্ছে, এসপিদেরকে করা হচ্ছে। তো পটুয়াখালীতে 2018 সনে আমি, আলতাফ চৌধুরী সাহেব, আমরা 2জন ছিলাম, মোশাররফ সাহেব ছিলেন। তো মোশাররফ সাহেব তিনিও ভালো বলতে পারবেন, এখন খেপুপাড়ার যিনি এমপি, কলাপাড়ার যিনি এমপি। আর বাউফলের শহীদুল আলম তালুকদার ছিলেন, তিনি আসতেন না। কিন্তু আমি আর মানে যাকে বলা হয় আলতাফ চৌধুরী সাহেব, আমরা 2জন মানে মারাত্মক মানে প্রশাসনিক যাকে বলা হয় হেনস্থার শিকার হয়েছে। কাজেই পটুয়াখালী ওই প্রশাসনে কারা কারা কী করেছেন আমরা ভালো জানি। এখন ওই সময়টাতে ডিসি ছিল সম্ভবত মুহিব বা এরকম একজন নাম ছিল, মুহিত বা মুহিব, জেন্টেলম্যান ভদ্রলোক, আর্মিতে থেকে আসছে। তো এখন অনেক কিছু হচ্ছে আমাদের সঙ্গে। তো আমি একদিন ভদ্রলোককে ফোন করলাম যে ভাই, একটা সময় যাবে যখন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই সমাজে তো ব্যক্তি গোলাম মোল্লা রনির একটা মানে কিছুটা হলেও তো একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করছেন কেন, বা প্রশাসনে যে আপনি আমার ফোন ধরছেন না, এরকম কেন করছেন? তো সে অনেকটা অসহায়ের জন্য বললেন যে স্যার, আপনি বুদ্ধিমান মানুষ, আমি শুধু বলি যে আপনার কোনো লেখা আমার বাদ যায় না, আমি আপনার সব লেখায় পড়ি। আমি বললাম বুঝতে পেরেছি, ইউ আর আনডান। এখন এই ভদ্রলোকের কিন্তু চাকরি চলে গেছে, কিন্তু সে মূলত আনডান ছিল, কিছু করার ছিল না। কিন্তু সে যে মানে ওখানে যা কিছু করছে তার 100 গুণ অপরাধ করছে এসপি। তো এসপি যে ছিল সে আবার আমার 3 নম্বর ভাইয়ের ক্লাসমেট ছিল। আমি খুব আশাবাদী ছিলাম এসপিটা ভালো ছিল। ওর নাম ছিল সম্ভবত আজিম বা এরকম কিছু একটা ছিল, নাম জানি না, নামটা মনে নাই। এসপির যন্ত্রণায় পুরো মানে জেলাতে তাণ্ডব হয়ে গেছে, কারণ এসপি কোন অবস্থায় আছে। আবার এসপি যে বদমাইশি করেছে, তার সাথে 100 গুণ বদমাইশি করছে তার একটা এডিশনাল এসপি ছিল, আমি তার নামটা মনে করতে পারছি না। প্রতিদিন সেই এডিশনাল এসপিটা প্রতিদিন সে করতো কি, এই আলতাফ চৌধুরীর বাড়ি ভাঙতে যেত, দাঁড়ায় থাকতো, মানে ওই যুদ্ধের যে এক ধরনের পোশাক পরে, সেই পোশাক পরে সে মানে জুতো একদম বুট এই পর্যন্ত থাকে না, এগুলোকে কি বলে, ওয়ার বুট বলে, এগুলোর পরে দাঁড়িয়ে থাকতো আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে বাড়ির মধ্যে পাঠাতো ভাঙচুর করার জন্য। একদিন এরকম একটা ঘটনা, আমি আলতাফ চৌধুরীর বাসায় ছিলাম। আলতাফ চৌধুরী সাহেব উনি আমরা বললেন যে রনি চলো আমরা বের হয়ে যাই, আমরা গ্রামে যাই, ওই বাইরে ওই বদমাইশটা আসছে, তো বদমাইশটা আসছে এখনই, বাড়িটা ভাঙচুর হবে, তুমি আসো তো, তো যার জন্য বিব্রত হবে, চলো ওদেরকে স্বাধীনভাবে ভাঙচুর করতে দেই বলে আমরা বের হয়ে গেলাম। তো ওই বাইরে এডিশনাল এসপি যে দাঁড়ায় আছে, তো আমি তো মানে
হোয়াইট তখন আমাকে সবাই চেনে, তো সে আমাকে দেখেই নাচেনার ভান করলো, অন্যদিকে তাকাই আছে। আমিও নাচেনার ভান করলাম, কিন্তু আলতাফ চৌধুরী সাহেব আগেয়া গেলেন, সালাম দিলেন, হ্যান্ডশেক করতে চাইলেন, ওই বদমাসটা হ্যান্ডশেক পর্যন্ত করলো না। এডিশনাল এসপি হ্যান্ডশেক করলো, স্বর্ণদিকে তাকিয়ে রইল। তো এর শাস্তি কি হয়েছে? পটুয়াখালীতে ওই সময় তো এডিশনাল এসপি, আমি নামটা মনে আসতেছে না, সে হয়তো দেখা যাবে যে কোনোভাবে মেরে আছে। আর এক বদমাইশ এডিশনাল এসপি ছিল, এ ঢাকাতে একটা এসবির একটা বড় পদে ছিল, নাম বলবো না। এই বিএনপি লোকদের উপর তদারকি করত, বিএনপি লোকদের উপর তদারকি করতো এবং বিএনপি লোকের সাথে গিয়ে মিশে তারা বলতো আমি বিএনপির লোক, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু ওই সময়টাতে শেখ হাসিনার জমানাতে যত প্রাইস পোস্টিং আছে সবগুলো নিয়েছে, এই জমানাতে এসে দেখা গেল পরপর দুটো প্রমোশন পাইছে। তার তো কিছু হয়নি, টাকা পয়সা গাল গুল ফুলে কোথায় আছে, কি অবস্থা আছে আল্লাহ জানে। আবার ধরেন ওই যে আমি যে ডিসির কথা বললাম, নিরহ ভদ্রলোক সে ছিল, কিন্তু ওই ডিসির পরে আরেকটা ডিসি গেছে, ওর নাম বোধহয় কামাল। এখন সে কি বলবো, আজরাইলের সেও খারাপ, পুরো পটুয়াখালীর বিএনপির লোকের জীবন তছনছ করে দিয়েছে। আমার গ্রামের বাড়িটা ভেঙে, শুধু আমার বাড়ি না, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী সব জায়গাতে কান্নার রোল দিয়ে দিয়েছে। ইউনূসের জমানাতে সে প্রমোটেড হয়েছে, ভালো একটা পোস্টিং আছে। আমি ওর নাম কামাল নাকি যেন নাম, আমি একদিন বিএনপির আওয়ামী লীগের এক লোকের চাকরিচ্যুত হয়েছে, এডিশনাল সেক্রেটারি আমার পরিচিত। তো সে মানে ওই যে ডিসি 18-তে ডিসি ছিল, আসছে আমার অফিসে। আমি বললাম যে দেখো তো ওই কামাল কোথায় আছে। তো সে কামালকে ফোন করলো, ফোন করে বললো যে কামাল তুমি এখন কোথায় আছো? বলে স্যার আমি তো অমুক অমুক জায়গাতে আছি। তো সে মাথায় হাত দিল, আল্লাহ, এই তো প্রাইস পোস্টিংয়ে। এখন তো এখানে সাধারণত যারা সরকারের খুব ভালো দৃষ্টিতে থাকে, তো তারা তো এখানে মানে প্রাইস পোস্টিং এটাতে, এই জায়গাতে সে আছে। এখন আপনি চিন্তা করেন যে ডিসি 18-তে দায়িত্ব পালন করলো, কিন্তু আওয়ামী লীগের মানে পক্ষে কোনো কাজ করেনি, আর বিএনপির কোনো লোককে আসলে হয়রানি করেনি। সে নিরহ বেচারা মানুষ, অসহায় ছিল, তার চাকরি চলে গেল। কিন্তু 1 বছর পর তার যাওয়ার পরে যে ডিসিটা গেল, পুরো 1-1.5 বছর ধরে মানুষের জীবন, সমস্ত বিএনপি লোকদের জীবন হারাম করে দিল। সেই আমলে প্রমোশন পেল, তাকে আপনি কি করতেছেন বলেন? যে ওই যে এডিশনাল এসপির কথা বললাম, ঢাকাতে আর এক এডিশনাল এসপির কথা বললাম, এই আমলে সে হয়তো ডিআইজি হয়ে গেছে। আর এক লোক এখন মানে আমার পরিচিত এক লোক ছিল, এসপি ছিল আওয়ামী লীগ জমানাতে, এখন সে এডিশনাল আইজি হয়ে গেছে, সারাক্ষণ বিএনপির পক্ষে লেখে। ওই সময়তে সে বলতো আমি আসলে বিএনপি করি নাই, কোনোদিন জামাতে করি নাই, বিএনপি করি নাই, আমি আসলে আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম। কিন্তু দেখেন আওয়ামী লীগ আমাকে মানে অযথা পানিশমেন্ট দিয়েছে। এখন দেখা গেল যে এরা সবাই মানে বিএনপির হয়ে এই সময়টাতে সমস্ত পদ পদবি নিয়ে এই কদিন আগে রিটায়ারমেন্ট চলে গেল। ফলে এই যে সরকার যা কিছু করছে, এটা ধারাবাহিক কোনো কর্ম নয়, এটা স্বাভাবিক কোনো কর্ম নয়, এটা রীতিমতো জুলুম হচ্ছে। এটা প্রশাসনের উপর জুলুম হচ্ছে, আর্মির উপর জুলুম হচ্ছে, পুলিশের উপর জুলুম হচ্ছে। আর সত্যিকার অর্থে সময় নিয়ে যদি যারা সত্যিকার অর্থে এই অপকর্মগুলো করেছে, যদি এমপি প্রার্থী, তারপরে ওই সময়তে যারা ওয়েলা জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের কাছ থেকে যদি রিপোর্ট নেওয়া হতো যে 2014 থেকে 24 পর্যন্ত কোন কোন কর্মকর্তা উপজেলাতে ইউনো থেকে ধরেন, ওসি থেকে ধরেন, কোন কোন লোকগুলো তোমাদের জীবনকে হারাম করে দিয়েছে, মিথ্যা মামলা নিয়েছে, মোবাইল কোড বসিয়েছে, তোমাদের বাড়িঘর লুট করেছে, সব কিছু করেছে। আচ্ছা, মানে মুজিবুর রহমান সরোয়ারের কথাই শুনেন। আমরা দুঃখের কথা বলতেছিলাম, মেজর হাফিজের কথা ভোলাতে, এই যে এখন রাষ্ট্রপতি। তা আমরা একটা আড্ডাতে মানে বলতেছিলাম নিজেদের দুঃখের কথা। তো মুজিবুর রহমান সরোয়ার বললেন যে ভাই আপনি তো অনেক লাকি, আপনার বাসায় তো ডিসি সাহেব ঢুকে নেয়, আমার বাসায় রাত্রি 12টা 1টা 2টার সময় ডিসি 10-12 জন লোক নিয়ে, মাস্টার নিয়ে সোজা ঢুকে যেত বাড়ি চেক করার জন্য। সেই ডিসি এখন কোথায় আছে বলেন? এরপরে মেজর হাফিজ বললেন যে এরকম ব্যাপার, বলে যে আমি এই যে এখানে ঢাকাতে আমার লঞ্চ, মানে যেদিন আমি নমিনেশন পেলাম, ভিতরে নিয়ে আমাকে
মাঝ নদী নিয়ে লঞ্চে আগুন ধরাই দিল। আমি কোনো মতে নৌকায়, বুড়া মানুষ 80 বছর বয়স বুড়া মানুষ, নৌকায় করে প্রাণ নিয়ে সেখান থেকে রক্ষা পেলাম। তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে বললাম যে নুরুল হুদা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি কি করলা? তো বলে যে স্যার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আলাদা প্রোটেকশন দিচ্ছি। সেই আলাদা প্রোটেকশন এলাকাতে গেলেন। সেই এলাকাতে গিয়ে তার বাড়িকে ঘেরাও করে রাখলো মাস্তানরা। ডেইলি সরাসরি গুলি করতো তার বাড়িতে, ঘর থেকে বেরোতে পারতো না। তার যত লোকজন আছে সবাইকে রামদা দিয়ে কাঁচা হলো। সেই সময় ভোলাতে এসপিকে ছিল, সেই এসপির অবস্থায় কি শাস্তি হয়েছে? যদি রিটায়ারমেন্টে গিয়ে থাকে তাদের শাস্তি কি হয়েছে? এই জিনিসগুলো যদি আপনি শাস্তি দিতে চান কাউকে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আমরা যারা ভুক্তভোগী আমাদের সাক্ষ্য নেন। কিন্তু পুলিশে এক পুলিশ হঠাৎ করে বিএনপি পুলিশ হয়ে গেছে। আরে বাবা, বিএনপি পুলিশ, কোনো বিএনপির পুলিশ ছিল না, নাই বিএনপির পুলিশ, কোনো জামাতের পুলিশ ছিল না, সব আওয়ামী পুলিশ ছিল। এখন যারা বলছে মিথ্যা কথা বলছে। কোনো আওয়ামী মিলিটারি ছিল না, বিএনপি মিলিটারি ছিল না, সব আওয়ামী মিলিটারি ছিল। সব এক একজন জিয়াউল হাসান ছিল। জিয়াউল হাসান ইজ নট এ সিঙ্গুলার পার্সন, ইটস এ প্লুরাল নাম্বার। সবাই আকবর হতে চেয়েছে। কিভাবে আকবর হওয়া যায়, কিভাবে জেনারেল আকবর হওয়া যায়, কিভাবে ডিজিএফআইয়ের প্রধান হওয়া যায়, কিভাবে জিয়াউল হাসান হওয়া যায়, কিভাবে মেজর জেনারেল মুজিব হওয়া যায়, এগুলোর জন্য রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়েছিল। ওখানে কোনো বিএনপি জামাতের লোক ছিল না। এখন যারা আসছে বলতেছে আমি বিএনপির লোক, মিথ্যা কথা বলছে। এরা মুনাফেক, এরা গুপ্ত। কাজে এদের কথা মতো একটা বাহিনীকে, একটা প্রতিষ্ঠানকে, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করেন না, সামাল দিতে পারবেন না। এটা ভয় থেকে হচ্ছে, অস্থিরতা থেকে হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। এত দ্রুত কোনো কাজ করতে না, মাত্র 4 মাস, এত দ্রুত করতে হয় না। আস্তে 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 সাক্ষ্য নেন, প্রমাণ নেন, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে নেন। শেখ হাসিনা কিন্তু একটা ভালো গুণ ছিল। একবার তার ক্যাবিনেট সচিব সম্ভবত মোশাররফ সাহেব ক্যাবিনেট সচিব ছিলেন। বলতো যে উনি, কেউ বললো জামাত করে, কেউ বলতো ফ্রিডম পার্টি করে, উনি দৈনিক মিল্লাতে লিখতেন, এই ধরনের কথাবার্তা। অসাধারণ একজন ভদ্রলোক মানুষ, অনেস্ট। তো প্রধানমন্ত্রী বললেন পার্লামেন্টারি কমিটিতে যে শিবির করে, জামাত করে, তাতে অসুবিধা কি হয়েছে? ওর মতো সৎ একজন মানুষ দেখাও, তারপর ওর মতো লেখাপড়া একজন মানুষ দেখাও। তোমরা যারা সাথে প্রফেশনালি পারো না, তাকে জামাত এবং বিএনপির ট্যাগ দাও, ওইগুলো আমার সাথে হবে না। একবার 2009 সনে ফার্স্ট কথা। এরপরে দেখেন শফিউল আজম নামে এক ভদ্রলোক ছিলেন, ওনার ক্যাবিনেট সচিব। সবাই বলতে এটা জামাতের লোক। পুরোটা সময় সে তাকে তার কাছে রাখছে, ডাজ নট ম্যাটার, বলছে ও কাজ করে, কোনো অসুবিধা নেই, জামাত করে। এই যে এখন যে আইরিন খান, যাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো, শেখ হাসিনা বলতেন যে আরে একটা মেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, হোক না সে তারেক জিয়ার আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয়, তাতে আমার কি? সে তো দেশের উপকার করছে। কিছু জায়গাতে তো ব্যক্তিত্ব থাকতে হয়। শেখ হাসিনার ধরেন কিছু লোক, যেমন এই যে কাইকাউস বা কিছু আমলা পরবর্তীতে আসছে, আবু নাসের কামাল, মানে এরা দুর্নীতিবাজ, অসৎ, মেরুদণ্ডহীন। এরাই আসলে করোনার পর থেকে মানে শেখ হাসিনাকে নষ্ট করে ফেলছে। কিন্তু যতদিন পর্যন্ত শেখ হাসিনার কাছাকাছি ইভেন ওই যে দাড়িওয়ালা একটা লোক ক্যাবিনেট সচিব ছিল, কালো করে, সবাই বলতো এটা শিবিরের লোক, ঢাকা কলেজে পড়তো, শিবিরের লোক ইত্যাদি। আমার সেতু বিভাগের সচিব ছিল। শেখ হাসিনা অত্যাধিক স্নেহ করতেন। তারেক রহমান যমুনায় নৈশভোজ ডেকেছিলেন। নৈশভোজের টেবিল গুছিয়ে নেওয়ার আগেই জামায়াত, এনসিপি এবং তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলো সরকার পতনের হুমকি দিতে শুরু করেছে। যে জামায়াত এবং এনসিপিকে মাত্র দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীর মিত্র হিসাবে যমুনায় নৈশভোজ করতে দেখা গেল, তারাই এখন জনসভায় দাঁড়িয়ে বলছে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, ঢাকা থেকে ডাক আসবে, ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। আর তাদের জোট সঙ্গী অলি আহমেদ তো সরাসরি হিসাব দিয়ে বলছেন জামায়াত, এনসিপি এবং মামুনুল হক এক হয়ে গেলে
এক সপ্তাহের মধ্যেই তারেক রহমানের সরকারের পতন অনিবার্য। নৈশভোজের খাবার হজম হতে না হতে এই সরকার পতনের ডাকের মাঝে যে আসলে কি, চলুন বোঝার চেষ্টা করা যাক। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? যমুনায় একসঙ্গে নৈশভোজ, বাইরে এসে সরকার পতনের হুঙ্কার, ভেতরে মিত্র বাইরে বিপ্লবী। একই টেবিলে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে একজন প্রধানমন্ত্রীর বাসভবনে থেকে গেলেন, অন্যজন মঞ্চে উঠে বললেন এই সরকারকে এক সপ্তাহের মধ্যে নামিয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশের রাজনীতিতে অভিনয়ের অভাব কখনো ছিল না, কিন্তু এত দ্রুত পোশাক বদলের দৃশ্য বোধহয় আগে খুব বেশি দেখা যায়নি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ঢাকা থেকে আন্দোলনের ডাক আসবে এবং বর্তমান সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করলে জনগণ তাদেরও তাড়াবে। আর নাহিদ ইসলাম আরেক কাঠি সরেশ। নাহিদ ইসলামও তারেক রহমানের সরকারকে সতর্ক করে বলেছেন তথাকথিত জুলাই বিপ্লব এবং সংস্কারের দাবি ভুলে গেলে তার পরিণতি সরকারকে ভোগ করতে হবে। নব্য জামাতি অলি আহমদ আরো এক ধাপ এগিয়ে গিয়ে ঢাকার প্রবেশ পথ বন্ধ করে লাখ লাখ মানুষ নামিয়ে সরকার পতনের রূপরেখাও দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে শুধু অসন্তোষ প্রকাশ করা হয়নি, সরকারকে অচল করে দেওয়ার ভাষাও ব্যবহার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই বিপ্লবীরা নৈশভোজে গেলেন কেন? তাহলে তারেক রহমানের সরকার যদি এতটাই ফ্যাসিবাদী পথে হাঁটতে শুরু করে থাকে, যদি তার পতন এক সপ্তাহের ব্যাপার হয়, তাহলে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ গ্রহণ করে তার সঙ্গে রাজনৈতিক সৌজন্য এবং মিত্রতা প্রদর্শন করার কারণটা কি? সরকার পতনের আন্দোলন সাধারণত প্রধানমন্ত্রীর বাসভবনে রাতের খাবার খেয়ে শুরু হয় না। অন্তত সত্যিকারের সরকার বিরোধী রাজনীতিতে ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ঘোষণা এবং সেই সরকারের মিত্র হিসাবে আতিথ্য গ্রহণ পাশাপাশি চলে না, আমরা দেখি নাই কখনো। এ কারণে অনেকে বলেছেন বিরোধিতার এই অংশটিও হয়তো পূর্ব নির্ধারিত নাটক। তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবে, জামায়াত এবং এনসিপি বিরোধী দলের জায়গাটি দখল করে রাখবে, আর দুই পক্ষ মিলে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখবে। এক পক্ষ সরকারে থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখবে, অন্য পক্ষ রাজপথে দাঁড়িয়ে অভিযোগ করবে সরকার আওয়ামী লীগের প্রতি নরম হয়ে যাচ্ছে। ফলাফল কি? বিএনপি নিজেকে মধ্যপন্থী দেখাবে, জামায়াত এবং এনসিপি নিজেদের বিপ্লবী প্রমাণ করবে, কিন্তু আওয়ামী লীগের জন্য নির্বাচনের দরজা বন্ধই থাকবে। আওয়ামী লীগের জন্য রাজনীতির দরজা থাকবে বন্ধ, বন্ধ এবং বন্ধ। আমার এই কথা সত্যি কিনা সেটা আরো শক্তিশালী হয় যে জামায়াতের নির্বাচন কমিশনের দেওয়া আবেদনে। একদিকে তারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে, অন্যদিকে সেই সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি করছে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের কোনো নেতা যেন অংশ নিতে না পারেন। অর্থাৎ জামায়াতের প্রধান উদ্বেগ সরকার পতন নয়, তাদের সবচেয়ে জরুরি রাজনৈতিক কাজ এখনো আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে সরিয়ে রাখা। আপনি পুরো নাটকটা ধরতে পারছেন তোরা? রাজনৈতিক যুক্তি তো আছে এই নাটকের, মানে না এটাকে নাটক বলার পেছনে। জামায়াত যদি সত্যি সরকার পতন করতে চায় তাহলে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি নিয়ে এত উদ্বেগ থাকার তো কথা নয়। সরকার পতন ঘটলে নির্বাচন কমিশন, নির্বাচনী কাঠামো এবং রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে নির্ধারিত হবে, কিন্তু তারা একই সঙ্গে সরকার পতনের হুমকি দিচ্ছে, বর্তমান সরকারের নির্বাচন কমিশনের কাছে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে নিষিদ্ধ রাখার অনুরোধ করছে। এর মানে সরকারকে সরানো তাদের তাৎক্ষণিক লক্ষ্য নয়, বরং সরকারকে চাপ দিয়ে নিজেদের রাজনৈতিক দাবি আদায় করাই প্রধান উদ্দেশ্য। এনসিপির অবস্থাও একই। দলটি ভোটের রাজনীতিতে নিজস্ব শক্ত ভিত্তি তৈরি করতে পারেনি, পারার কথা নয়, কারণ এটাকে সবাই শিশুদের সংগঠন বলে জানে, কিন্তু সন্ত্রাসী শিশু বা কিশোর গ্যাং, তথাকথিত জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আওয়ামী লীগ বিরোধী আবেগই তাদের প্রধান রাজনৈতিক পুঁজি। আওয়ামী লীগ নির্বাচনে ফিরে এলে এনসিপির প্রয়োজনীয়তা দ্রুত কমে যাবে, কারণ তখন বাংলাদেশের রাজনীতি আবার বড় রাজনৈতিক শক্তিগুলোর প্রতিযোগিতায় ফিরে যাবে। কাজেই এনসিপির জন্য তারেক রহমান সরকারের পতনের চেয়ে আওয়ামী লীগের অনুপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেকবার বলেছি সে কথা। তারেক রহমানেরও এই বিরোধিতাটা প্রয়োজন, এই মিষ্টি মিষ্টি বিরোধিতা।
অর্থনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসনিক অস্থিরতা, মিত্রদের অসন্তোষ এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার যে বিরাট চাপে রয়েছে, তা তো সরকারের অস্থিরতা, স্পিকারকে ব্যাংকক থেকে অবিলম্বে নির্ধারিত সময়ের আগে ফিরিয়ে এনে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া প্রমাণ করছে যে সরকার প্রচন্ড ভয়ে আছে, চাপে আছে। এমন পরিস্থিতিতে একটি নিয়ন্ত্রিত বিরোধী শক্তি সরকারের জন্য বিপজ্জনক নয়, বরং খুবই উপকারী। জামায়াত এবং এনসিপি যতক্ষণ সরকার বিরোধী বক্তব্যের কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ, তথাকথিত সংস্কারকে রাখবে, ততক্ষণ সরকারের প্রকৃত ব্যর্থতাগুলো আড়ালে থাকবে। এই যে শিশু মৃত্যু হামে মানুষ মারা যাচ্ছে, অসংখ্য মানুষ, সারা দেশব্যাপী আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, এসব নিয়ে তো কেউ কথা বলবে না। কথা বলবে তো এইসব নিয়ে। এই বিরোধী দল তো আসলে শেখ হাসিনা, আওয়ামী লীগ ছাড়া আর কিছু কথা বলে না। বলে খেয়াল করলে দেখবেন বা খেয়াল করলে দেখা যাবে তাদের বক্তব্যেও আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অনুপস্থিত নন, সবসময় আছেন। জামায়াতের সমাবেশের ঘোষিত উদ্দেশ্যের মধ্যেই ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের বিচার এবং তথাকথিত জুলাইয়ের রায় বাস্তবায়নের দাবি। তার মানে তারেক রহমান সরকারের বিরুদ্ধে আয়োজিত কথিত আন্দোলনের মঞ্চ শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী রাজনীতির উপর দাঁড়িয়ে আছে। ফলে এটি সত্যিকারের সরকার বিরোধী আন্দোলন, নাকি এটি একই রাজনৈতিক বন্দোবস্তের ভেতরে ক্ষমতা এবং সুবিধার ভাগাভাগির চাপ বাড়ানো, সেই প্রশ্ন তো তুলতেই পারেন এবং তোলাটাই স্বাভাবিক। জামায়াত হয়তো আরো বেশি রাষ্ট্রীয় ক্ষমতা চায়, এনসিপি নিজেদের হারানো গুরুত্ব ফিরিয়ে আনতে চায়, ছোট দলগুলো পদ পদবি এবং রাজনৈতিক স্বীকৃতি চায়। তারেক রহমানও চান তারা বিরোধিতার অভিনয় করুক, কিন্তু এমন সীমার মধ্যে করুক যাতে সরকার না পড়ে যায়, আওয়ামী লীগও ফিরতে না পারে। রাজনীতিতে মতবিরোধ থাকা তো অস্বাভাবিক নয়। মিত্র দল সরকারের সমালোচনাও করবে, কিন্তু একদিন নৈশভোজে মিত্রতা দৃঢ় করা, পরদিন আবার এক সপ্তাহের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া, একই সঙ্গে সরকারের নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার আবেদন করা, এটা সাধারণ মতবিরোধ নয়, এটা আসলে নাটক, খুব সুন্দর রাজনৈতিক ভণ্ডামি, নয়তো ক্ষমতার সাজানো খেলা। এই খেলার সবচেয়ে বড় লক্ষ্য আওয়ামী লীগকে ঠেকানো এবং জনগণের সামনে একটি কৃত্রিম রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি করা। জনগণকে দেখানো সরকার এবং বিরোধী দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে, অথচ উভয় পক্ষ একমত থাকবে সবচেয়ে মৌলিক প্রশ্নে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না এবং জনগণকে পূর্ণ রাজনৈতিক বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই জামায়াত এবং এনসিপির সরকার পতনের ডাক শুনে এখনই বিপ্লবের ঢোল বাজানোর কোনো কারণ নেই। আগে দেখতে হবে তারা প্রধানমন্ত্রীর নৈশভোজ খাবার কিভাবে হজম করলো, সংসদীয় সুবিধা কিভাবে তারা নিচ্ছে, সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা তাদের কি, এবং তারা একটি অন্তর্ভুক্তি নির্বাচনের দাবি তোলে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। এসব না করে শুধু মঞ্চে দাঁড়িয়ে ঢাকা অচল করার হুমকি দিলে আন্দোলন না বলে সেটি আওয়ামী লীগ হটানোর বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার নাটক বলতে পারেন বরং, এবং নৈশভোজের পর আপনি এটাকে পলিটিক্যাল ডেজার্ট বা রাজনৈতিক মিষ্টান্নও বলতে পারেন।